কেশবপুর নামের এক গ্রামে মহেশ নামের এক সৎ ও দয়ালু বিরিয়ানি বিক্রেতা বাস করত। কিন্তু বিরিয়ানি বিক্রি করে সে খুব বেশি টাকা লাভ করতে পারত না। কারণ ছিল তার দয়ালু স্বভাব। সে গ্রামের গরিব মানুষদের বিনা পয়সাতেই বিরিয়ানি খাওয়াতো। আরে খাও খাও, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি পেট ভরে খাও। অনেক ধন্যবাদ মহেশ দাদা তোমাকে। তুমি আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না বলেই আমরা মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিরিয়ানি খেতে পারি। আর তোমার মতো দয়ালু মানুষ আছে বলেই তো আমরা এখনো বেঁচে আছি। আরে না না ভাই, কি যে বলো তুমি। আবার যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে এসো। আচ্ছা মহেশ দাদা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ ভাই, এসো। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। কত টাকা দাদা? 60 টাকা দাদা। কিন্তু দাদা, আমার কাছে তো এই 40 টাকাই আছে। 40 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, তাই দিন। এভাবেই মহেশ সারাদিন বিরিয়ানি বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেত। মহেশের এই রকম বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানোর কারণে তার স্ত্রী ও বৃদ্ধ মা খুব চিন্তায় থাকত। এই নাও লতা। মাত্র এই কটা টাকা? আচ্ছা তুমি বলো, এই কটা টাকাতে সংসার চলে? বাবা, তুই যদি এভাবেই বিনা পয়সায় বিরিয়ানি দিতে থাকিস তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে। আমি কি করব বলো মা, এই গরিব মানুষগুলোর কষ্ট যে আমি দেখতে পারি না। ওনাকে আর বলতে হবে না, ওনাকে বলা আর দেওয়ালকে বলা একই সমান। মহেশের দোকানের পাশেই হারান নামের এক লোভী আর দুষ্টু বিরিয়ানি বিক্রেতা ছিল। সে কোনো গরিব মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ানো তো দূরের কথা, মহেশের বিনা পয়সায় গরিব মানুষদের বিরিয়ানি খাওয়ানো দেখে হারানের খুব রাগ হতো। আর সে ভাবত, এই মহেশ না খুব বোকা। রোজ রোজ ওই মানুষগুলোকে বিনে পয়সায় বিরিয়ানি খাইয়ে নিজের লোকসান তো করেই, সাথে আমারও লোকসান করে। সবাইকে যদি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায় তাহলে কি আর এরা পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবে? প্রতিদিন এই একই ঘটনা ঘটতে থাকায় হারানের খুব রাগ হয়। একদিন হারান মহেশের কাছে গিয়ে তাকে বলে, কি মহেশ, তোমার কাছে কি অফুরন্ত সম্পত্তি রয়েছে নাকি যে তুমি প্রতিদিন এই গ্রামবাসীদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াচ্ছ? আমি বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াই বা পয়সা নিয়ে বিরিয়ানি খাওয়াই, তোমার কি? তুমি যাও না, তোমার দোকান সামলাও। দেখো মহেশ, এইরকম যদি চলতে থাকে তাহলে একদিন আসবে যখন তুমি এই সামান্য পয়সার জন্যও কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ ঠিক আছে, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখে নেবেন, তুমি যাও। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন মহেশের মায়ের খুব শরীর খারাপ হয়। মহেশ তার মাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু তার মাকে দেখে বলে, ওনার খুব কঠিন অসুখ করেছে, ওনাকে বেশ কিছুদিন এই হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু ডাক্তারবাবু, মা সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, সুস্থ তো উনি হয়ে যাবেন, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? একটা অপারেশন করাতে হবে। অপারেশন করতে হবে? তা ডাক্তারবাবু, এই অপারেশন করতে কত টাকা খরচা হবে? তা প্রায় 50,000 টাকা লাগবে। 50,000? সে তো অনেক টাকা। ডাক্তারবাবু, আমি একজন গরিব মানুষ, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি আমার মায়ের অপারেশনটা বিনামূল্যে করিয়ে দিন ডাক্তারবাবু। আরে ভাই, আমি একজন ডাক্তার, কোনো জমিদার না যে তোমার মায়ের অপারেশনটা বিনা পয়সায় করিয়ে দেব। এরপর মহেশ অনেক লোকের কাছে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে টাকা দিতে চায় না। সে খালি হাতে বাড়ি ফিরে আসে।
মহেশ টাকা জোগাড় করতে না পারায় মহেশের স্ত্রী লতা তাকে বলে, তোমাকে কতবার বলেছি গরিবদের বিনা পয়সায় বিরিয়ানি না খাওয়াতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন তুমি 50,000 টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? লতা, তুমি ওই গরিব মানুষগুলোর দোষ কেন দিচ্ছ? কোনো মানুষকে সামান্য সাহায্য করলে কেউ গরিব হয়ে যায় না। কিন্তু এই বিপদের সময় কই তোমাকে তো কেউ সাহায্য করতে আসলো না। মহেশ, ও মহেশ, তা বাড়িতে আছো? আরে হারান, তুমি এখানে এই সময়? বলো, কি বলবে? শুনলাম তোমার মায়ের নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ, ঠিকই শুনেছ। আরে তুমি চিন্তা করো না মহেশ ভাই, তোমার মায়ের অপারেশন ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে হবে? মায়ের অপারেশন করাতে গেলে 50,000 টাকা লাগবে। দেখো মহেশ ভাই, আমি তো আর এত বড় লোক নই যে তোমাকে 50,000 টাকা দিয়ে দেব। তবে হ্যাঁ, নায়েব মশাইকে বলে আমি তোমার জন্য 50,000 টাকার ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ হারান্দা তোমাকে। হারানের বলাতে নায়েব মশাই মহেশকে 50,000 টাকা ধার দেয়। ধন্যবাদ নায়েব মশাই আপনাকে। আর ধন্যবাদ দিতে হবে না, সময় মতন টাকাটা সুদে আসলে ফেরত দিও, তাহলেই হবে। আজ্ঞে নায়েব মশাই, আমি সময় মতো আপনার টাকা ফিরিয়ে দেব। মহেশ নায়েবের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। এই দেখো লতা, নায়েব মশাইয়ের কাছ থেকে এই 50,000 টাকা নিয়ে এলাম। এবার আমার মায়ের অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তুমি কাল সকালে হাসপাতালে গিয়ে এই টাকাটা জমা করে আসবে। হ্যাঁ, আমি কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। পরের দিন সকালে মহেশ হাসপাতালে যায় এবং অপারেশনের টাকা জমা দিয়ে দেয়। কয়েকদিন পর মহেশের মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। দেখ বাবা, এখন তো তোর মাথায় অনেক টাকার ঋণ রয়েছে। এইবার থেকে তুই তোর ব্যবসাটাকে একটু শক্ত হাতে ধর। মানুষকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াস না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবার আমি আমার ব্যবসা মন দিয়ে করব। বাজারে গিয়ে সে বিরিয়ানি বিক্রি করতে থাকে। দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো। হ্যাঁ দাদা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন। সত্যি দাদা, আপনার বিরিয়ানির স্বাদ অতুলনীয়। খুব ভালো লাগলো খেয়ে। ধন্যবাদ দাদা। কিছুক্ষণ পর মহেশের দোকানে একজন গরিব ব্যক্তি আসে। দাদা, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দেবেন দাদা? আপনার কাছে টাকা নেই? দিন না দাদা, আমার খুব খিদে পেয়েছে। মহেশ তার কষ্ট দেখতে না পেরে তাকে এক প্লেট বিরিয়ানি খেতে দেয়। মহেশকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াতে দেখে তার পাশের দোকানদার হারান মনে মনে ভাবে, খাওয়াও মহেশ, খাওয়াও। এবার আমিও দেখব তুমি কেমন করে নায়েব মশাইয়ের টাকা শোধ করো। না, আমি বরং একবার নায়েব মশাইয়ের বাড়ি যাই, ওনাকে গিয়ে বলি মহেশের ধারের টাকা শোধ করার সময় তো চলে এসেছে। নায়েব মশাই, ও নায়েব মশাই, বাড়িতে আছেন নাকি? আরে হারান, তা এই সময় কি মনে করে? আগে নায়েব মশাই, মহেশের টাকা শোধ করার সময় তো চলে এসেছে, তা একবার যাবেন নাকি ওর বাড়িতে? আরে হ্যাঁ, যাব, তবে আজ নয়, কাল সকালে যাব। তুমি এখন যাও।
পরের দিন সকালে মহেশের বাড়ির সামনে নায়েব মশাই একজন লেঠেন নিয়ে হাজির হয়। এই যে মহেশ বউ, মহেশ কোথায়? উনি তো এইমাত্রই বাজারে গেলেন। শোনো তবে, তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে। ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। কথাটা মাথায় রেখো। এ কি মা, লতা, তোমরা এমনভাবে বসে আছো কেন? কি হয়েছে? আজ নায়েব মশাই এসেছিলেন বাড়িতে। কি বললেন? নায়েব মশাই বললেন যে তোমার স্বামী টাকা শোধ করার সময় তো চলে এসেছে। ওকে বলো এই মাসের মধ্যেই যেন আমার টাকাটা শোধ করে দেয়, নইলে কিন্তু আমি তোমাদের বাড়ি আর ওই গাড়ি দুটোই দখলে নিয়ে নেব। এখন 1 সপ্তাহের মধ্যে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? এই জন্যেই তো তোকে আমি বারবার করে বলেছি, বাবা বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াসনি। কে শোনে কার কথা? এইসব কথা শুনে মহেশ খুব চিন্তায় পড়ে যায়। সে আর কোনো উপায় ভেবে না পেয়ে তার ঠেলা গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা দেয় বিরিয়ানি বিক্রি করতে। বাজারে এসে দোকান খুলতেই মহেশের দোকানে এক গরিব লোক এসে বিরিয়ানি খেতে চায়। মহেশ তাকে 1 প্লেট বিরিয়ানি খেতে দেয়। এভাবেই সারাদিন তার দোকানে গরিব লোকেরা আসতে থাকে আর বিনে পয়সায় বিরিয়ানি খেতে থাকে। এভাবেই গরিব লোকেদের বিরিয়ানি খাওয়াতে খাওয়াতে মহেশের বিরিয়ানি প্রায় শেষ হয়ে যায়। এইসব দেখে পাশের বিরিয়ানির বিক্রেতা হারান বলে, হা 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 হা, রোজ যদি এভাবেই চলতে থাকে তাহলে তো নায়েবের টাকা মহেশ কোনোদিনও শোধ করতে পারবে না। আর যদি টাকা শোধ করতে না পারে তবে মহেশের দোকান নায়েব মশাই কবজা করে নেবেন। তারপরে এই গ্রামে একমাত্র আমি বিরিয়ানি বিক্রি করব। হা 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 হা। মহেশের সব বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় সে মনে মনে ভাবে, আজও তো আমি সব বিরিয়ানি গরিব মানুষদের বিনে পয়সায় খাইয়ে দিলাম, আর মাত্র 1 প্লেট রয়েছে। এখন আমি নায়েব মশাইয়ের টাকা কি করে জোগাড় করব? হে ওপরওয়ালা, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ঠিক তখনই এক বৃদ্ধ লোক মহেশের দোকানে আসে আর মহেশকে বলে, বাবা, আমাকে একটু বিরিয়ানি খেতে দেবে বাবা? আমি খুব গরিব, তোমাকে দেবার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নেই বাবা। না না বাবা, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এই নিন বাবা, এই শেষ প্লেট বিরিয়ানি ছিল, এটা আপনিই খেয়ে নিন। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। আজ তোমার জন্য একটু পেট ভরে খেতে পারলাম। কিন্তু বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ বাবা, মায়ের চিকিৎসার জন্য নায়েব মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম। সেই টাকা শোধ করার সময় চলে এসেছে, কিন্তু বাবা আমার কাছে শোধ করার মতো টাকা নেই। নায়েব মশাই বলেছেন যদি টাকা আমি শোধ করতে না পারি তবে তিনি আমার এই ঠেলা গাড়ি আর আমার বাড়ি নিজের দখলে নিয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না, আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। এই হাঁড়িটা তুমি রাখো, তোমার সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা সব সময় মাথায় রাখবে। কি কথা বাবা? যখন কোনো গরিব মানুষ তোমার কাছে খেতে আসবে,
তখন তাদের কাছ থেকে তুমি কোনো টাকা পয়সা নেবে না। আর যদি তুমি গরিব মানুষদের বিনা পয়সায় না খাওয়াও, আর যদি কোনো দিনও তোমার মনে লোভ জন্মায়, তাহলে কিন্তু এই হাঁড়িতে আগুন ধরে সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এইসব কথা বলে ওই বৃদ্ধ লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। আর মহেশ সেই হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার মা ও স্ত্রী লতাকে সব কথা খুলে বলে। জানো লতা, আজ এক বৃদ্ধ বাবা আমাকে এই হাঁড়িটা দিলেন আর বললেন, আমি তোমাকে এই হাঁড়িটা দিচ্ছি। এই হাঁড়ির বিরিয়ানি কোনোদিনও শেষ হবে না। আর এই হাঁড়ির বিরিয়ানির গন্ধে সকল গ্রামবাসীরা তোমার দোকানে ছুটে আসবে বিরিয়ানি খেতে। দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে মহেশ সেই হাঁড়ি নিয়ে বাজারে যায় বিরিয়ানি বিক্রি করতে। সারাদিন বিরিয়ানি বিক্রি করে গরিব মানুষদের সে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়। তাও তার বিরিয়ানি শেষ হয় না। পাশ থেকে হারান এই পুরো বিষয়টা লক্ষ্য করে। কি ব্যাপার, এইটুকু হাড়ির ভেতরে কত বিরিয়ানি আছে? ওর বিরিয়ানি তো শেষই হচ্ছে না। না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। হারানের মহেশের ওই হাড়ির ওপর সন্দেহ হয়। সেদিন রাতে হারান মহেশের বাড়ির পেছনের জানলা দিয়ে উকি দিয়ে শোনে। বুঝলে মা, ওই বৃদ্ধ বাবা ঠিকই বলেছেন, এই হাঁড়ির বিরিয়ানি শেষ হবে না কোনো দিনও। দেখো, আজ আমি কত লোককে বিরিয়ানি খাওয়ালাম, তাও এখনো হাঁড়ি খালি হয়নি। হ্যাঁ বাবা, এই সব ওই ওপরালার আশীর্বাদ। তুই বাবা মন দিয়ে কাজ কর আর নায়েব মশাইয়ের টাকা শোধ করে দে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মহেশ বিরিয়ানি বিক্রি করে নায়েব মশাইয়ের সব টাকা শোধ করে দেয় এবং ধীরে ধীরে তার সংসারের অবস্থাও অনেক ভালো হয়ে যায়। মহেশের এই রকম উন্নতি দেখে হারানের খুব রাগ হয়। সে ভাবে, না, এই মহেশকে আমার শায়েস্তা করতে হবে। ওর জন্যই গ্রামের কেউ আমার দোকানে বিরিয়ানি খেতে আসে না। এবার তো আমার মনে হচ্ছে আমাকে ওর বিরিয়ানির হাঁড়িটাই চুরি করতে হবে। আজ রাতেই যাব। হারান সেদিন রাতে মহেশের বাড়ি যায় এবং সে ওই জাদুই হাঁড়ি নিয়ে সেখানে সেই রকমই দেখতে অন্য আরেকটি হাঁড়ি রেখে দেয়। পরের দিন সকালে তারা দুজনেই তাদের দোকান খোলে আর সেই জাদুই হাঁড়ি দিয়ে সুগন্ধ বের হয়। সেই গন্ধে গ্রামবাসীরা হারানের দোকানে ছুটে যায় আর হারান ওই দেখে খুব আনন্দ পায়। তারপর হারান সবাইকেই বিরিয়ানি দিতে থাকে। ঠিক সেই সময় এক গরিব লোক হারানের দোকানে আসে আর হারানকে বলে, দাদা, আমাকে একটু বিরিয়ানি দেবেন? আমি খুব গরিব, আমার কাছে আপনাকে দেবার মতো কোনো টাকা নেই। একটু দিন না দাদা, খুব খিদে পেয়েছে। আরে না, যাও তো এখান থেকে। টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে, স্বাদ কত! যাও যাও। হারান ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই তার বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে যায় আর সবার প্লেটের বিরিয়ানি কালো হয়ে যায়। এইসব মহেশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আরে, এটা কি করে হলো? হারান্দা ওই গরিব লোকটিকে তাড়িয়ে দিতেই ওই বিরিয়ানির হাঁড়িতে আগুন ধরে গেল কি করে? আচ্ছা, তার মানে হারান্দাই আমার জাদুই হাঁড়িটা চুরি করেছে। সেই কারণেই ওই বিরিয়ানি থেকে আজ এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। এইসব দেখে গ্রামের লোকেরা হারানকে খুব মারধর করে আর হারানের দোকান ভেঙে দেয়। তারপর হারানকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে ওই গ্রামে মহেশের বিরিয়ানির দোকান খুব ভালো চলতে থাকে আর মহেশ এখন আরও বেশি করে বিরিয়ানি বানায় ও গরিব মানুষদের বিনে পয়সায় বিরিয়ানি খাওয়ায়। সুপ্রভাত বন্ধুরা, এই হলো দেবীপুর গ্রাম। আর ওই যে লোকটা তোমরা দেখতে পাচ্ছ, উনি হলেন কালাচাঁদ, ঝালমুড়িওয়ালা। আর ওই যে উঠানে ঝাড় দিচ্ছেন,
উনি হলো কালাচাঁদের স্ত্রী মালতী। আর ওই যে মেঝেতে বসে দুই বাচ্চা খেলাধুলো করছে তারা হলো কালাচাঁদের সন্তান। বড় মেয়ের নাম হলো অঙ্কিতা আর ছোট ছেলের নাম শিবু। কই গো, আলু আর মটর সেদ্ধটা এবার তো আনো। দেখো 5টা বেজে গেছে। আমি কি সন্ধেবেলা ঝালমুড়ি নিয়ে বেরোবো? আরে না না, তুমি একটু দাঁড়াও, আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। আমি এক্ষুনি আলু আর মটর সেদ্ধটা এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর মা অঙ্কিতা, শোনো, তুমি তোমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি পড়তে যাও। আমি বাড়ি ফেরার পথে তোমাদেরকে নিয়ে আসব। ঠিক আছে বাবা, আর তুমি সাবধানে যেও কিন্তু। এই নাও তোমার আলু আর মটর সেদ্ধ। আর আমি কি বলছি শোনো, বাড়ি ফেরার সময় মনে করে খোল আর ভুসি নিয়ে এসো। জবাটা শুধু খড় খেয়ে খেয়ে বেচারি রোগা টিংটিঙে হয়ে গেছে, আর এজন্য দেখো বেচারা ওর বাচ্চাটাও ঠিক করে খেতে পাচ্ছে না। জবা হলো কালাচাঁদের বাবার দেওয়া একমাত্র গরু, যা কালাচাঁদের বাবা মারা যাওয়ার সময় কালাচাঁদকে কিনে দিয়ে গেছিল। আর এই যে গরুর বাচ্চাটিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জবার ছেলে, নাম ভোলা। তুমি তো ঠিকই বলেছ গো, জবা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে, আর আগের থেকে দুধও কম দিচ্ছে। কিন্তু খোল ভুসি কেনার মতো টাকা তো আমার কাছে নেই গো। আমার কাছে মাত্র 300 টাকা পড়ে আছে। তার মধ্যে থেকে আজ আবার শিবু আর অঙ্কিতার মাস্টারকে 200 টাকা দিতে হবে। তাহলে কি হবে গো? কি আর হবে? কিছুই হবে না। ওপরওয়ালা যদি কৃপা করেন আর আজ যদি আমার একটু বেশি ঝালমুড়ি বিক্রি হয়, তাহলে অবশ্যই আজ আমি জবার জন্য খোল ভুসি কিনে আনবো। তুমি খামোখা এত চিন্তা করো না, ভগবান যা করবেন ভালোই করবেন। এবার তুমি ঘরে যাও দেখি। যাই, আমাকে অনেক পাড়া ঘুরতে হবে যে। এই বলে মালতী ঘরে চলে যায়। কালাচাঁদ নিজের গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই গরিব কালাচাঁদ ঝালমুড়ির পাশাপাশি গরুর দুধ বিক্রি করে খুব কষ্টসষ্ট করে নিজের স্ত্রী ও 2 বাচ্চাকে নিয়ে সংসার চালাতে থাকে। আর অন্যদিকে পাশের বাড়িতেই থাকত কালাচাঁদের দাদা মুকুল আর তার স্ত্রী উর্মিলা এবং তার বৃদ্ধা মা। মুকুল ফুচকা বিক্রি করে বেশ মোটা টাকা ইনকাম করত। এতে তাদের সংসার খুব ভালোভাবেই কাটত। বাবা মুকুল, বাবা আমার কাশিটা বেড়েছে বাবা, আমার একটু কাশির সিরাপটা এনে দিবি বাবা। নাও, আবার শুরু হলো ওই বুড়ির আদিক্ষাতা। দেখো, বুড়ি তো নিজেও এসে সিরাপটা নিয়ে যেতে পারে, কিন্তু না, তা করলে তো বুড়ির জাত নষ্ট হবে। যত সব আদিক্ষাতা। উর্মিলা, এটা তুমি কি বলছো? উনি তো আমার মা হয়, আর উনি একজন বয়স্ক মহিলা। কোমরের ব্যথায় বিছনা ছেড়ে উঠতে পারছে না, আর তুমি ওনাকে এমন কথা বলছো? আরে উনি তো তোমারও মায়ের মতো। মরণ দশা, এই বুড়ি আমার মা হতে যাবে কেন? হে, আমার মা আমার বাড়িতে আছে, একদম সুস্থ সবল আর চাঙ্গা। এই বুড়ির মতো এমন নড়বড়ে না। আর তুমি দেখো, আমি আর পারছি না বলে দিলুম এই বুড়ির হাল টানতে। নোংরা কাপড় জামা নড়চার কাচাকুচি করতে করতে আমার প্রায় নাজেহাল অবস্থা। তুমি এবার এই বুড়িকে তোমার ছোট ভাইয়ের বাড়িতে রেখে দিয়ে এসো বলে দিচ্ছি। কি বলছো কি তুমি? আমি একদম ঠিকই বলছি। তুমি দাঁড়াও, আমি আগে মাকে ওষুধটা দিয়ে আসি, তারপর আমি তোমার সাথে কথা বলছি। এই বলে মুকুল ওষুধের শিশিটা নিয়ে তার বৃদ্ধা মায়ের কাছে গেল। মা, এই নাও তোমার ওষুধ, তুমি এটা খেয়ে নাও। বাবা মুকুল, কি হয়েছে রে বাবা? তোর বউ এত এত চেঁচামেচি করছে কেন রে? কি হয়েছে? কেন আবার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না দেখছি। উর্মিলা, এসব তুমি কি বলছো? তুমি একদম চুপ করো তো। আর মা, আপনি আমার কথাটা একটু কান খুলে শুনুন। অনেক বছরই তো হলো আপনি আপনার বড় ছেলের ঘাড়েই চেপে আছেন। এবার না হয় আপনার ছোট ছেলের ঘরে কিছুদিন অন্নটা ধ্বংস করে আসুন না। উর্মিলা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না। বাবা মুকুল, থাম থাম থাম, তোরা আর ঝগড়া করিস না বাবা। তোদের যত সমস্যা আমাকে নিয়েই তো। দাঁড়া দাঁড়া, আমি আজই
আজই তোর ছোট ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি। তুই আর তোর বউ সুখে শান্তিতে ভালো থাকিস বাবা। আমাকে আমাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না তোদের বাবা। এই বলে বৃদ্ধা মা তার বড় ছেলের ঘর ছেড়ে তার ছোট ছেলের ঘরের দিকে রওনা দিল। আর এইদিকে মুকুল তার দজ্জাল বউয়ের জ্বালায় তার মাকে আটকাতে পারল না। আরে ওটা মা মনে হচ্ছে তো। মা, আপনি এত রাতে? আপনার যে কোমরে ব্যথা, আপনি বাইরে বেরিয়েছেন কেন বলুন তো? আর বলিস না মা, আমার বড় ছেলে বউ আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এই বয়সে এই বয়স্ক বোঝাটাকে কি আর কেউ বইতে চায় রে মা? আপনি এমন কেন বলছেন মা? আপনার বড় বৌমা আপনাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আপনার ছোট ছেলে আর ছোট বৌমা তো এখনো বেঁচে আছে। আপনি আমাদের সাথে থাকবেন। আসুন আসুন, এই রাতে কোমরের ব্যথা নিয়ে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। আসুন, ঘরে আসুন। ছোট বউ শাশুড়ি মাকে নিয়ে ঘরের ভেতর গেল। আর ওদিকে কালাচাঁদ তার 2 বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। আরে ঠাকুমা, তুমি আমাদের বাড়িতে? মা, তুমি এত রাতে? ও বাড়িতে কি কিছু হয়েছে? আর বলিস না বাবা, বড় বৌমা যে আজ আমায় যাচ্ছে তাই ভাবে অপমান করলো রে। নিজের ছোট ছেলের বাড়িতে থাকার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না মা, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। তোমাকে আর তোমার বড় ছেলে ও বড় বৌমার কাছে থাকতে হবে না। কিন্তু বাবা, তোর এই ছোট কষ্টের সংসারে যে আমি একটা বোঝা হয়ে গেলাম বাবা। তার ওপর আমার ওষুধ কেনার জন্য যে মাসে মাসে অনেক টাকা খরচা হয় রে। উনি আপনাকে চিন্তা করতে হবে না মা। আমরা কষ্ট করে নুন ভাত খেয়ে হলেও আপনার মাসের ঔষধের টাকা জোগাড় করব। আর এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন তো। আর শিবু, মা অঙ্কিতা, তোমরাও এবার শুয়ে পড়ো। এই বলে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কিন্তু কালাচাঁদ আর তার স্ত্রী বাইরে বেরিয়ে আলোচনা করতে থাকে। হ্যাঁ গো, তুমি এসব কি বললে? মায়ের ঔষধের টাকা জোগাড় করবে, তা কি করে করবে তুমি? এই গরিব ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে আর কত টাকাই রোজগার করে, তাতে তো আমার সংসারই ঠিকঠাক চলে না। ও তুমি চিন্তা করো না, আমরা ঠিক কিছু না কিছু করে সংসার চালিয়ে নেব। চলো তো, এই বিষয় নিয়ে আর খামোখা চিন্তা করো না। চলো ঘুমিয়ে পড়ি। এই বলে কালাচাঁদ ও তার স্ত্রী ঘুমোতে চলে যায়। একদিন সকালে কালাচাঁদ ঘুম থেকে উঠে দেখে তার গরু মারা গেছে। হায় রে, এ আমার কি হলো? জবা, তুই কোথায় চলে গেলি? হে ওপরওয়ালা, তুমি কি এই গরিব অভাগাটাকে একটুও শান্তিতে বাঁচতে দেবে না? আমার একমাত্র সম্বল, বাবার দেওয়া শেষ স্মৃতিটুকুও কেড়ে নিলে। বাবা কালাচাঁদ, আর আর দুঃখ করিস না বাবা। মা গো, জবার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো। এবার আমাদের সংসার কি করে চলবে মা? এই করতে করতে সকাল বয়ে রাত নেমে এলো। আর ওদিকে পুরো পরিবারের সকাল থেকে পেটে এক টুকরো খাবারের দানাও পড়েনি। তাই খিদের জ্বালায় বাচ্চা দুটো এদিক ওদিক ঘুরতে থাকে। ঠিক এমন সময় বাড়ির পাশ দিয়ে বাড়ির বড় বউ লুকিয়ে লুকিয়ে কি যেন একটা নিয়ে যাচ্ছিল। ও জেঠিমা, ওটা কি গো? বিরিয়ানি মনে হচ্ছে। ও জেঠিমা, আমাকে একটু বিরিয়ানি দাও না, আমি সকাল থেকে না খেয়ে আছি। দাও না একটু বিরিয়ানি। আরে দূর বোকা ছেলে, এটাতে বিরিয়ানি নয় রে, এর মধ্যে আমি চাল নিয়ে যাচ্ছি। রাতে রান্না করতে হবে না তাই। যা যা, তুই এখান থেকে যা দেখি বাপু, পদ আটকাস না তো। এভাবেই বদমাইশ বড় বউটা মিথ্যা কথা বলে বাচ্চা ছেলেটাকে এক ফোঁটাও খাবার না দিয়ে চলে যায়। কে রে ভাই, তোর মুখটা এমন গোমড়া লাগছে কেন? কি হয়েছে তোর? দেখ না দিদি, আমার খুব খিদে পেয়েছিল, আর এমন সময় বড়মা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছিল, আর আমি একটু বিরিয়ানি চাইতেই আমাকে বলল যে ওতে বিরিয়ানি নেই, চাল আছে। হতে পারে ওটাতে বিরিয়ানি ছিল না,
চালই ছিল। না রে দিদি, ওটাতে বিরিয়ানিই ছিল। বড় মা আমাকে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। বড় মা তোকে বিরিয়ানি দেয়নি তো কি হয়েছে? আমি তোকে একদিন বিরিয়ানি খাওয়াবো। এখন তুই ঘরে যা, আর মন খারাপ করতে হবে না। এই বলে শিবু ঘরে চলে যায়, কিন্তু অঙ্কিতা ঘরে না গিয়ে গুটি গুটি পায়ে বড় মার বাড়ির দিকে যায়। ও জানলা দিয়ে দেখে ওর বড় মা ও বড় জেঠু বসে বসে ঘরের মধ্যে বিরিয়ানি খাচ্ছে। কি গো, এই এত বিরিয়ানি আমরা দুজন খাবো কি করে? শুনলাম বাচ্চা দুটো নাকি সকাল থেকে না খেয়ে আছে। ওদের তো দুটো বিরিয়ানিও দিয়ে আসতে পারো। থাক থাক, আর এত পরোপকারিতা দেখাতে হবে না। এসেছিল তোমার ভাইপো বিরিয়ানি চাইতে, মিথ্যা কথা বলে ভাগিয়ে দিয়েছি। ওরা হলো এমন জাত, ওদের একবার খাওয়ালে ওরা বারবার খেতে চলে আসবে। ছি উর্মিলা, ছি। আদৌ তুমি মানুষ তো? ওই দুটো ছোট ছোট বাচ্চার সম্বন্ধে এমন কথা বলতে তোমার একবারও মুখে বাঁধলো না? তোমার মধ্যে কি দয়া বলে কিছু নেই? না, নেই। এভাবেই সমস্ত কথা জানলার পাশ থেকে অঙ্কিতা শুনছিল। অঙ্কিতা এইসব কথা শুনে ও মন ভার করে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে, কিন্তু কালাচাঁদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। জানো, আজ মাত্র 50 টাকার ঝালমুড়ি বিক্রি করতে পেরেছি। এমন চলতে থাকলে যে ওদের টিউশনের মাইনে, মায়ের ওষুধ, সংসার তিনটের কোনোটাই চালাতে পারবো না। কি করবে বলো? ওপরওয়ালার পরিহাস। উনি না চাইলে যে একটা গাছের পাতাও নড়বে না। তাই ধৈর্য ধরো, কিছু না কিছু একটা উপায় ওপরওয়ালা নিশ্চয়ই বের করবেন। এই সমস্ত কথা দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন সকালে তারা পড়তে চলে যায়। ঝালমুড়ি খেয়ে যান, ঝালমুড়ি মাত্র 5 টাকায় ঝালমুড়ি। কিরে মা অঙ্কিতা, কি হয়েছে তোর? এত মনমরা হয়ে বসে আছিস, মনে হচ্ছে বাড়িতে কিছু হয়েছে, তাই পড়ায় মন নেই আজ। তা কি হয়েছে বলবি আমায়? না মাস্টারদা, তেমন কিছুই হয়নি। না গো মাস্টারদা, হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, বল মা অঙ্কিতা, বল। জানো মাস্টারদা, আমাদের জবা মারা গেছে, আর তারপর থেকে আমার বাবা তেমন খুব একটা রোজগার করতে পারছে না। আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আর একদিন তো আমার ভাই খিদের জ্বালায় বড় মার কাছে বিরিয়ানি চেয়েছিল জানো। তারপর যাচ্ছা তাই ভাবে বড় মা আমাদের দুই ভাই বোনকে অপমান করেছে জানো। তাই আমি ভেবেছি ব্যবসা করব, বিরিয়ানির ব্যবসা। আচ্ছা, তাহলে এই ব্যাপার, দাঁড়া তোরা একটু। এই বলে মাস্টারদা রান্নাঘরে গিয়ে একটা মশলার প্যাকেট নিয়ে আসলো। মা অঙ্কিতা, এই নে, এই মশলা আর কিছু টাকা, তোরা তোদের বিরিয়ানির ব্যবসা শুরু করে দে। অঙ্কিতা টাকাটা ও মশলাটা দুটোই নেয়। শোন মা অঙ্কিতা, তোদের একটা কথা বলে রাখি, এই টাকা দিয়ে তোরা তোদের বিরিয়ানি বানানোর সরঞ্জাম কিনে নিস। আর খুব মন দিয়ে এই কথাটা শোন, তোদের যেই মশলাটা আমি দিলাম সেটা আমার বাবার তৈরি ম্যাজিক মশলা। কোনো খাবার তৈরি হওয়ার পর যদি এই মশলা 1 চিমটে খাবারের ওপর ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই খাবার সঙ্গে সঙ্গে স্বাদে ভরপুর হয়ে যায়। দেখিস মা, ভুল করেও কিন্তু 1 চিমটের বেশি মশলা খাবারের মধ্যে মেলাস না, না হলে যে ওই খাবার খাবে তার পেটে খুব ব্যথা হবে। আচ্ছা মাস্টারদা, কথাটা মাথায় থাকবে। ঠিক আছে, তাহলে তোরা এবার বাড়ি যা, কিন্তু আমি কালকে তোদের বানানো বিরিয়ানি খেতে আসব। অবশ্যই এসো মাস্টারদা। এই বলে দুই ভাই বোন বাড়ি চলে আসে এবং সকাল হতে না হতেই বিরিয়ানি বানিয়ে গাড়িতে করে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বাজারে আসতে না আসতেই দুই ভাই বোন দেখে মাস্টারদা বাজারে দাঁড়িয়ে আছে। কি রে অঙ্কিতা, তোরা এত দেরি করে কেন এলি? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের বিরিয়ানি খাবো বলে। এই তো মাস্টারদা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে।
আরে না না, আমি মজা করছিলাম। আমি বিরিয়ানি খাবো না। আজ যেহেতু তোদের ব্যবসার প্রথম দিন, তাই তোদেরকে সাহায্য করতে এলাম। আর ওই ম্যাজিক মশলা তোদের বিরিয়ানিতে মিলিয়েছিস তো? না মাস্টারদা, দেওয়া হয়নি তো। কি বলিস রে, এখনো মশলাটা দিসনি? দে দে, তাড়াতাড়ি ছড়িয়ে দে বিরিয়ানির ওপর। এই বলে অঙ্কিতা তাড়াতাড়ি সেই ম্যাজিক মশলাটা তার বিরিয়ানির ওপর ছিটিয়ে দেয়। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে তোদের বিরিয়ানি থেকে। আমার প্রিয় গ্রামবাসীগণ, চলে এসো আর দেরি না করে, আর খেয়ে যান গরম গরম সুস্বাদু বিরিয়ানি, মাত্র 100 টাকার। ধীরে ধীরে সব খরিদ্দাররা দুই ভাই বোনের বিরিয়ানির ঠেলাগাড়ির দিকে আসতে থাকে। কি রে শিবু, তা তোরা আবার কবে থেকে ব্যবসা শুরু করলি? তা তোদের বিরিয়ানিতে স্বাদ হবে তো? আরে কাকু, একবার খেয়ে তো দেখো। দে দেখি তাইলে 1 প্লেট। বাহ, বেশ ভালোই তো খাইতে। তাই নাকি? দে তাহলে, আমাকে তুই 2 প্লেট দে, আমি বাড়ি নিয়ে যাই। এই করতে করতে খুব তাড়াতাড়ি সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে যায়। অঙ্কিতা, কিরে, ম্যাজিক মশলার কামাল দেখলি তো? হ্যাঁ মাস্টারদা, সব তোমারই কৃপায়। ঠিক আছে রে, ঠিক আছে। যা, এবার তোরা টাকা পয়সা গুছিয়ে বাড়ি যা। দুই ভাই বোন টাকা পয়সা গুছিয়ে বাড়ি ফিরে আসে। জানো মা, আজ আমাদের সমস্ত বিরিয়ানি কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে, আর আমাদেরও অনেক টাকা লাভ হয়েছে। বাবা মা ও ঠাকুমা দুই বাচ্চাদের এমন রোজগার দেখে খুব খুশি হয়। যাক, এবার মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের ওপর। কিন্তু তোরা দুই ভাই বোনে মিলে এত সুস্বাদু বিরিয়ানি বানালি কি করে রে? যে তোদের সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল এত তাড়াতাড়ি? সবই তো এই মশলারই কামাল। কি মশলা এটা বাবা? এটা ম্যাজিক মশলা। এই মশলা আমাদের মাস্টারদা দিয়েছিলেন, আর এই মশলা একবার বিরিয়ানির ওপর ছড়িয়ে দিলে বিরিয়ানির স্বাদ দারুণ হয়ে যায়। এভাবে বিভিন্ন ধরনের কথা তাদের মধ্যে চলতে থাকে। কিন্তু অন্যদিকে এই সমস্ত কথা জানলার ফাঁক দিয়ে তাদের বড় মা শুনতে থাকে। ও আচ্ছা, পুচকে ছুরিরা তাহলে এই ব্যাপার, এই মশলাগুলোর জন্যই তোদের বিরিয়ানির এত স্বাদ না? দাঁড়া দাঁড়া, তাহলে এবার তোদের স্বাদ করা দেখাচ্ছি। কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই বড় বৌমা লুকিয়ে লুকিয়ে সেই ম্যাজিক মশলাটা চুরি করে নিয়ে চলে যায়। ও মা, মা গো, কি হয়েছে রে মা অঙ্কিতা? এমন চিৎকার করছিস যে? আর বলো না মা, দেখো না কে আমাদের ম্যাজিক মশলা চুরি করে নিয়েছে। এবার কিভাবে আমার বিরিয়ানির স্বাদ আসবে মা? আর কেউ তো আমাদের বিরিয়ানি কিনবে না। এমন কেন বলছিস মা? মশলা চুরি হয়ে গেছে তো কি হয়েছে? তুই মশলা ছাড়াই আজ বিরিয়ানি নিয়ে যা, যা হবে ওপরওয়ালা ঠিক দেখে নেবেন। এই বলে আজকের মতো মশলা ছাড়াই দুই ভাই বোন বিরিয়ানি নিয়ে বাজারে চলে আসে, কিন্তু আগের দিনের মতো বিক্রি হয় না। কিরে শিবু, বিরিয়ানিতে স্বাদ কই? তাই তো রে পচা, বিরিয়ানিতে আগের দিনের মতো স্বাদ নেই তো। দুই ভাই বোনের মুখে কোনো শব্দ নেই, চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে বড় বউয়ের খুব খিদে পায়। না, আজ খুব খিদে পেয়েছে। আজ আমি ওদের বিরিয়ানি খাবো, আর দেখবো ওদের ওই ম্যাজিক মশলার কত স্বাদ। বড় বউ রান্না করতে করতে সমস্ত মশলা বিরিয়ানির ওপর ছড়িয়ে দেয়। বিরিয়ানিটায় বেশ ভালো গন্ধ বেরিয়েছে, স্বাদও নিশ্চয়ই ভালোই হবে না? আর দেরি করে লাভ নেই, এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই বলে যেই না বড় বউ 2-1 মুঠো বিরিয়ানি মুখে দেয়, তক্ষুনি সে পেটে ব্যথায় মারাত্মক চিৎকার করতে শুরু করে। হোমাগো হোমাগো, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এত যন্ত্রণা কিভাবে সহ্য করব? মরে গেলাম আমি, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বড় বউয়ের অমন চিৎকার শুনে গ্রামের লোকজন এসে হাজির হয়। সাথে দুই ভাই বোন শিবু এবং অঙ্কিতা উপস্থিত হয় এবং দেখে বড় বউ কিভাবে পেটে ব্যথার জন্য চিৎকার করছে। মা, অঙ্কিতা, তোমরা আমাকে বাঁচাও বাঁচাও।
ও, তাহলে তুমিই সেই চোর যে আমাদের ম্যাজিক মশলা চুরি করেছিলে। হ্যাঁ রে মা, আমি সেই চোর। আমায় আমায় ক্ষমা করে দে মা, আর আর আমায় বাঁচা আমাকে, না হলে যে আমি ওরে বাবারে পেটের ব্যথায় মরে যাব। বাঁচা আমাকে, কি অসহ্য পেটের ব্যথা। দাঁড়াও, তোমার এই পেটে ব্যথার ওষুধ একমাত্র মাস্টারদাই দিতে পারবে। আমি ওনাকে ডেকে আনছি। কিছুক্ষণের মধ্যে অঙ্কিতা মাস্টারদাকে ডেকে নিয়ে আসে এবং মাস্টারদা একটা ওষুধ বড় বউকে খেতে দেয়। তারপর বড় বউয়ের পেট ব্যথা কমে যায়। মাস্টারদা, তোমায় অনেক ধন্যবাদ মাস্টারদা। আর মা, অঙ্কিতা, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি কথা দিলাম আজকের পর থেকে তোদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আমাকে ক্ষমা করে দে। এভাবেই দুই ভাই বোন তাদের বড় মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুই ভাই বোন তাদের বিরিয়ানি বিক্রি করতে থাকে এবং বড় বউ তাদের খুব ভালোবাসতে থাকে।